দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার নিয়মিত আয়োজন ভিন্নমাত্রায় আমরা নানা সাম্প্রতিক অনুষঙ্গের বিশ্লেষণ শুনি। আজকের বিষয় তিস্তা মহাপরিকল্পনা, রাজনীতি ও কূটনীতি। দর্শক আজকের এই বিষয়ে কথা বলবো। আজকের এই আলোচনায় উপস্থিত আছেন অতিথি হিসেবে ডক্টর মঞ্জুর চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন ও রাজনীতি বিশ্লেষক। রয়েছেন মাসুদ করিম, সিনিয়র সাংবাদিক। আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সে প্রত্যাশা রাখি। আপনাদের দুজনকে শুরুতেই স্বাগত জানাই। ধন্যবাদ। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে চীন সফর করলেন। চীন সফরকে নিয়ে নানা রকম আমরা উৎসাহ উদ্দীপনার কথা শুনেছি। এটি খুব সাধারণ বা রুটিন মাফিক সফর নয়, এটির নানা রকম গুরুত্ব রয়েছে, তার রাজনৈতিক, ঐতিহাসিক এবং কূটনৈতিক গুরুত্ব রয়েছে। আজকে একটু অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা বেশ কয়েকদিন থেকে হচ্ছে। আপনি যেহেতু নদীর মানুষ, যে কারণে নদী নিয়ে একটুখানি কথাটা বলতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের খুবই একটা উচ্চাভিলাষী বা একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা আমরা বলতে পারি। অনেক দিন থেকে আমরা শুনছি। এবার কথা ছিল যে চীনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চীনের সাথে এই বিষয়ে এক ধরনের চুক্তি করবেন, অথবা একটা সুনির্দিষ্ট একটা খবর নিয়ে আসবেন যে চীন এই কাজটা শুরু করছে। আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে বা কোনো রকম চুক্তি দেখলাম না, সেখানে এমওইউ স্বাক্ষর হয়নি বা সমঝোতা স্বাক্ষর যেখানে আছে সেখানে কিভাবে আছে আমরা জানি না। এটি একটু জানতে চাই যে এটি নিয়ে কতটা আলোচনা হয়েছে বা কী অবস্থায়, মানে কূটনীতির কী অবস্থায় আছে চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনাটা নিয়ে। এটা একটা ধোঁয়াশার ব্যাপার। এত বছর পর্যন্ত আমরা শুনে আসতেছি যে তিস্তা মহাপরিকল্পনা, আমরা শুনি না যে তিস্তা প্রকল্প। যেমন আমরা পদ্মা ব্যারাজের কথা শুনি প্রকল্প, সেখানে প্রি ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ফিজিবিলিটি স্টাডি হয়েছে, স্কোপিং হয়েছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডিজ হয়েছে, যত রকমের বিষয় আছে, হাইড্রোলজিক্যাল সার্ভে হয়েছে। যা কিছু দরকার সেগুলি করে কিন্তু তারা একটা ডিজাইন করছে এবং তারা একটা এস্টিমেট করছে। তিস্তার ব্যাপারে কি এটা হয়েছে? হয় নাই। কিন্তু আমরা পরিকল্পনায় বলতেছি তিস্তার ব্যাপারে যেটা করে আসছেন আমাদের মাননীয় প্রধান। একটু জানতে মানে তিস্তা প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনার মধ্যে পার্থক্য আছে কি? পার্থক্য হচ্ছে প্রকল্প হচ্ছে অলরেডি আপনার একটা প্রজেক্ট, আর পরিকল্পনা হচ্ছে আপনি প্ল্যান করতেছেন। পরিকল্পনা নতুন যুক্ত হলো কিনা? পরিকল্পনাটা হচ্ছে যে এইখানে ফিজিবিলিটি স্টাডি করবে, এনভায়রনমেন্টাল স্টাডি করবে, এইসব বিষয় কিন্তু তাদের ভিতরে একটা এমইউর মতো হয়ে গেছে। অর্থাৎ চীন এখন করবে আপনার যে এনভায়রনমেন্টাল স্টাডি করবে, ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করবে, প্রি ফিজিবিলিটি স্টাডি করবে, যে এখানে কীভাবে কাজটা করবে। বললেই তো হবে না, সেখানে অলরেডি একটা আপনার কিন্তু এই বাঁধ আছে, ব্যারেজ কিন্তু আছে। সেই ব্যারেজকে কীভাবে মডিফাই করতে পারবে, অবজেক্টিভ কী হবে। ভারতের থেকে পানি যদি, এখন তো তারা শুষ্ক মুষ্ক পানি দেয়ই না, সামান্য কিছু পানি আসে। তারা বলে যে 85% পানি গজলডোবা ডাইভার্ট করে নেয়। আমার ধারণা তারা সবই নেয়, কিছু কিছু আসে আর কি, কিছু বেস ফ্লোটও আসে। তো সেই পরিপ্রেক্ষিতে কিভাবে ডিজাইন করবে, অর্থাৎ এখানে মূল অবজেক্টিভই হবে যে বর্ষাকালে যে বিপুল পরিমাণ পানি আসে সেই পানিকে মানে আপনার ধরে রাখতে হবে। এখন ধরে রাখবেন কেমনে? ধরে রাখা যায় যেমন পদ্মা ব্যারেজে করা হচ্ছে ইন স্ট্রিম, অর্থাৎ নদীর ভিতরেই তারা কয়েক মিটার মানে পানি ধরে রাখবে, উঁচা করে রাখবে, দুই সাইড দেওয়া ইন স্ট্রিম তারা করবে, স্টোর করবে, সেইটাকে তারা আশেপাশে নদীতে দেবে। কিন্তু এখানে কি করবে? এখানে কি ইন স্ট্রিম করবে, না অফ চ্যানেলে স্টোর করবে, নাকি আপনার ওই ডিস্ট্রিবিউটেড স্টোরেজ চেইন করবে, যেটা মোর অ্যাডভান্স সিস্টেম বর্তমানে, যে ডিস্ট্রিবিউটেড স্টোরেজ চেইন। অর্থাৎ আপনার যে সবগুলি চ্যানেল তো প্রতি বছর হয় না, ইউজড হয় না। আপনি ধরেন 8টা 10টা বা 100টা চ্যানেল আছে, চ্যানেলকে আপনি রেগুলেট করবেন, রেগুলেটর দেবেন, এমব্যাঙ্কমেন্ট করবেন। বর্ষাকালে এখানে পানি ধরে রাখতেছেন, আপনার বিলে পানি ধরে রাখতে পারেন। আপনার যে ছোট ছোট যে শাখা নদী, উপনদী, সেইগুলিকে এমব্যাঙ্কমেন্ট দেওয়া, আপনার দুই পাশে রিজার্ভার হিসেবে থাকবে, সব রিজার্ভার হিসেবে থাকবে নদী সব। আপনার এখানে জিনিসটাই হচ্ছে যে আমাদের সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। ভারতের উপরে আপনি বিশ্বাস করা যায় না যে তারা পানি ঠিক মতো দিবে, কিন্তু আমরা আমাদের দাবি ছাড়বো না। আমরা আমাদের যে নেগোসিয়েশন চালাই যেতে হবে আমাদের ন্যায্য হিস্যার জন্য। তারা তো এই পানি, তিস্তার পানি তারা মহানন্দা অববাহিকা নিয়ে যাচ্ছে। মঞ্জু ভাই, সেটা আমরা একটু আলাদা করে আলোচনা করব যে ভারতের সাথে
তো আসলে তিস্তা নদী তো ভারত থেকে এসেছে, ফলে এখানে যদি আমরা পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, ভারতের সাথে কি ধরনের সম্পর্ক বা সহযোগিতা লাগবে বা তারা কতটা অসহযোগিতা করতে পারে আমাদের, সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা নিয়ে একটু আলোচনা পরে করব। মানে প্রাথমিকভাবে যে আসলে আপনি কি মনে করছেন তিস্তা মহাপরিকল্পনায় চীন আগ্রহ প্রকাশ করেছে এবং চীন কাজ করেছে বলে মনে করছে, সেটি কি অর্থায়ন বা পুরো প্রকল্প তারা বাস্তবায়ন করবে এমন কোনো আলোচনার খবর? না, এরকম আলোচনা হচ্ছে যে তারা প্রথমে তো তারা একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করবে, একটা প্ল্যান করবে, একটা ডিজাইন করবে, তারপরে তাদের অর্থায়ন কি হবে সে সব কিছু পরের ধাপে, কিন্তু প্রাথমিক ধাপটা কিন্তু ফিজিবিলিটি রিপোর্ট কি চীন কি এর আগে দিয়েছিল, মানে ফিজিবিলিটি স্টাডি কিছুটা হয়েছিল, এটা তেমন ভাবে হয় নাই। ওরা যে পাওয়ার চায় না যে একটা এই দেখাইছে ভিডিও দেখাইছে, ওইটা কনসেপ্ট পেপার ছিল। এটা অ্যাকচুয়ালি যে ফিজিবিলিটি স্টাডি হয় নাই, এবং যদি হয়েও থাকে কিন্তু এটা পাবলিক ডোমেনে নাই, যেটা আপনার যেমন পদ্মা ব্যারেজে সব কিছু স্টাডি করা হয়েছে, করে তারপরে তারা ডিজাইন করছে, এখন এটা নতুন করে শুরু করতে হবে। সেইখানে ভূ রাজনৈতিক একটা সমস্যা আছে যে ওইটা শিলিগুড়ি করিডোরের কাছে, সেইখানে চায়নারা যদি এখানে কাজকর্ম করে অনেক, তাহলে কিন্তু ইন্ডিয়া একটা বাধা দেয়, বাধা কি ডিপ্লোম্যাটিক বাধা দেয়, সেই জায়গাকে আপনি কীভাবে অ্যাড্রেস করবেন? আমরা নিজেদের ফান্ডিংয়ে করতে পারি। জি জি, সেই জায়গাটা আসবো। ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী। মাসুদ করিম, যে কথাটা আসছে যে তিস্তা মহাপরিকল্পনা কেবলমাত্র একটি নিছক প্রকল্প না, সেটা একেবারেই শিলিগুড়ি করিডোরের কাছে, এটা নিয়ে ভারতের নানা রকম বক্তব্য আছে যে ভারতের সাথে চিরবৈরী সম্পর্ক হচ্ছে চীনের, সেখানে যদি তাদের নাকের ডগায় এরকম একটি পরিকল্পনা বাস্তবায়ন করে ভারত এটা কীভাবে নেবে, বা যে সমস্যাটি তৈরি হবে বাংলাদেশ এটাকে কীভাবে মিটিগেট করতে পারে, নাকি আরেক ধরনের সংকট ভারতের সাথে অনাস্থা বা বৈরিতার সংকট তৈরি হবে এটাকে কেন্দ্র করে আশঙ্কা কেউ করছেন? আপনার বক্তব্য। ধন্যবাদ। এই তিস্তা ব্যাপারে, তিস্তার পানির ব্যাপারে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেটা নিকট অতীতে আমরা 2011 সালে যখন মনমোহন সিং বাংলাদেশে এসেছিলেন, তখন তিস্তার যে পানি ভাগাভাগি চুক্তি ইন্ডিয়ার সাথে, সেটা মোটামুটি চূড়ান্ত ছিল, খালি সিগনেচার করা বাকি ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে প্রত্যাহার করে নেন সফরসঙ্গীর তালিকা থেকে এবং এই চুক্তির বিরোধিতা করেন। যেহেতু উনি এই পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাধা উপেক্ষা করে আর কেন্দ্রীয় গভর্নমেন্ট আমাদের সাথে চুক্তি সই করে নাই, সেটা হলো প্রেক্ষাপট। আবার তার আগের যদি দেখেন 1996-এ যখন আমরা গঙ্গা চুক্তি করি ভারতের সঙ্গে, তখন ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন বামপন্থী জ্যোতি বসু, উনি কিন্তু সহযোগিতা করেছিলেন। সুতরাং এটা একটা রিভার্স হয়ে গেছে, যে কারণে এই চুক্তিটা হচ্ছে না। এবং এই তিস্তার যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধানের সবচেয়ে বড় এবং সুন্দর সমাধান হলো তিস্তার পানি বন্টন চুক্তি করা ভারতের সঙ্গে। আপনারা, আমাদের স্যার হয়তো গিয়েছেন, আমি নিজেও গিয়েছি তিস্তা ব্যারেজ প্রকল্পে। এটা একটা ইউনিক প্রকল্প এবং এই প্রকল্পটা দ্বারা ওই এলাকার যে সেচ ব্যবস্থা এটা পরিচালিত হয়। এই সেচটা বাধাগ্রস্ত হচ্ছে পানির অভাবে, বিশেষ করে শুষ্ক মৌসুমে। তো সেই জন্যে এখন আমরা যেটা মনে করি যে এটা ওই এলাকার মানুষের মাথা করার প্রশ্ন, এটা কোনো রাজনীতি, কূটনীতি বা অন্য কিছু না। কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিস্সা বা চুক্তি করে আমরা সে পানি যতটুকু পাওয়ার কথা তো আমরা পাবো, আরেকটা হচ্ছে যে সেই পানিটাকে আমরা আমাদের মতো ব্যবহার করবো একটা পরিকল্পনা বা ব্যারেজ প্রকল্পের মধ্য দিয়ে। কিন্তু আমরা তো মহাপরিকল্পনা বাস্তবায়ন করছি, কিন্তু পানির যে তিস্তা চুক্তিও তো ভারতের সাথে হলো না, পানি কতটুকু পাবো পেলাম না, তার আগে যদি এই পরিকল্পনায় আমরা অর্থ ব্যয় করি বা পরিকল্পনা বাস্তবায়ন করি, সেটি আধার কোনো রকম সংকট তৈরি করবে কিনা, নিশ্চয়ই এটা মঞ্জুর হয়ে যোগ করবে। হ্যাঁ, যেটা আমি যেটা বলি যে ওয়াটার রিসোর্সেস শেয়ার্ড রিসোর্স, এটা কোনো একটা দেশের সম্পদ না। এটা উজানে থাকলে ইন্ডিয়ার হবে বা এর উজানে বা চায়না থাকলে চায়নার হবে, তা নয়। এটা হলো আন্তর্জাতিক নিয়ম এবং সাধারণ নিয়ম অনুযায়ী, মানে বৈশ্বিক সাধারণ নিয়ম অনুযায়ী এগুলি শেয়ার্ড, যে যেখানেই থাকুক, সে ভাটিতে থাকুক আর উজানে থাকুক, সেই হিসাবে আমাদের একটা ন্যায্য পিসা পাওয়ার অধিকার অবশ্যই আছে। যদি অধিকার মানে না দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আর দ্বিতীয় হলো যে এই নদীটার অগমেন্টেশন, নদীর প্রাণ বাঁচিয়ে রাখা, এই সমস্ত কারবার কিন্তু সব দেশের যৌথভাবে করা উচিত, লেন্থের উপর ভিত্তি করে, এবং সেটার ব্যবহারটা সে হওয়া উচিত। আর দ্বিতীয় যে প্রশ্নটা এখন আসছে যে তিস্তা যেহেতু এখনও চুক্তিটা হচ্ছে না, তা আমরা বহু বছর ধরে এটা আলোচনাটা চীনের সাথে হচ্ছে যে এখানে আমরা এটা একটা প্রজেক্ট আকারে বা পরিকল্পনা আকারে তিস্তার বর্তমান ব্যবস্থাটাকে উন্নত করা, মানে বর্তমান পানি ব্যবস্থাকে। এটার মধ্যে
এখনো যেটা প্রাইম মিনিস্টার যখন গেলেন এইবার তারেক রহমান সাহেব, ওখানে একটা আলোচনা হয়েছে তিস্তা, এটা আগেও আলোচনা হয়েছে, সেটা তারা একটা ফিজিবিলিটি স্টাডি করবেন যে অ্যাকচুয়ালি কী করা যায় না করা যায়। তো এটা ফিজিবিলিটি স্টাডি, এটা ভেরি প্রাইমারি স্টেপ, এখানে আমরা কিছুই বলতে পারতেছি না। চায়নাতে তারা এগুলি যা করে এই সমস্ত নদীর ক্ষেত্রে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তারা যেটা করে যে নদীটার ফ্লোটা বাড়িয়ে দেয়, মানে ড্রেজিং করে, দুই পারে ইয়ে করে, মানে সংরক্ষণ করে, মানে হ্যাঁ সংরক্ষণ করে, এই সংরক্ষণ করে আবার দুই পারে ইকোনমিক অ্যাক্টিভিটিস করে, যেমন ছোট ছোট শিল্প কারখানা, ওয়ার্কশপ, দোকানপাট এইগুলি করে। এইভাবে কর্মসংস্থান সৃষ্টি, এটা নানা রকম মোড আছে। এখন যে কথাটা এখন বেশিরভাগ মানুষে বলে সেটা হলো যে এখানে একটা বিরাট রিজার্ভার করে বর্ষাকালে পানি সংরক্ষণ করবে, এটা দিয়ে আবার সেচ করবে। ইট ইজ আমার সাধারণ দৃষ্টিতে, স্যার এক্সপার্ট ভালো বলতে পারবেন, এটা অসম্ভব ব্যাপার। কারণ এনে এত জায়গা নাই যে সারা বছর এনে রাইখা, মানে এটা একটা ঘনবসতিপূর্ণ কৃষি অঞ্চল মানে এলাকা। আমি ওই এলাকার একটা নদী ভাঙন প্রবণ এলাকাও, আপনার 30টা না কয়টা নদী আছে যেখানে আমরা বলি কুড়িগ্রাম বা গাইবান্ধা বা এই সমস্ত অঞ্চলগুলি, লালমনিরহাট, দরিদ্র কারণ হলো এই নদী ভাঙন। ওই সব এলাকায় রিজার্ভার করে বড় করে পানি সংরক্ষণ করে, এটা হিউজ, এবং এরকম জায়গাও নাই। সুতরাং এখানে প্রজেক্টের রূপরেখাটা কি হবে সেটা কিন্তু আমাদের কাছে এখনো অস্পষ্ট। কিছুটা স্পষ্ট করবেন কিনা ডক্টর মঞ্জুর চৌধুরী, যে আসলে এখানে যেটা হচ্ছে করার সুযোগ আছে কিনা সেটা। মাসুদ করিম সাহেবের কথাটা কিন্তু কারেক্ট। বর্তমান সময় যে হিউজ যে বাদ দিয়ে পানি এক জায়গায় রিজার্ভ করে রাখা, তাতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয়। যেমন আমরা আমাদের কাপ্তাইতে দেখছি অনেক গ্রাম ট্রাম ডুবাই দিতে হয়েছে। পদ্মা জায়গাটায় ওইখানে করছে যদিও নদীতেই, কিন্তু আধুনিক যে ট্রেন্ড হচ্ছে যে আপনি নদীকে কন্ট্রোল করবেন না, ন্যাচারালভাবে থাকবে। আমাদের যে তিস্তা নদীটা, এটা কিন্তু ব্রেইডেড রিভার, যেহেতু পানি আসে না, পানি ঠিকমতো আসে না, পানি যদি স্লো হয়ে যায় তখন কিন্তু নদীতে চর পড়ে। আজকে এই চ্যানেল আছে, কালকে ওই চ্যানেল, অনেকগুলি চ্যানেল আছে। অর্থাৎ এই নদীর ভিতরেই বিভিন্ন চ্যানেলে হাইড্রোলজিস্টটা আমার সাথে আলাপ, হয়তো আমি আলাপ করি, এই নদীর এই চ্যানেলগুলিকে অফ চ্যানেলগুলিকে আপনি ইউটিলাইজ করতে পারেন, সেখানে পানি রাখতে পারেন। আবার ছোট ছোট কিছু নদী আছে যে নদীগুলি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, কোনো পানি নাই, সেখানে যদি আপনি পানি ধরে রাখেন তাতে সাবস্ট্যান্সিয়াল সমস্যাটা সমাধান হবে। মানে সেটা কতটুকু পানি ধরে রাখা যাবে যদি প্রবাহ উপর থেকে না থাকে? শুষ্ক মৌসুমে এখানে যে একটা একদমই পানি দিচ্ছে না ভারত। একটা বিষয় হচ্ছে কি, যে বর্ষাকালে প্রচুর পানি আসে। এ পানি বেশিরভাগ পানি আপনার 1.1 ট্রিলিয়ন কিউবিক মিটার পানি আসে, এখানে ব্যাপক পানি আসে। আপনার গঙ্গার পানি, মেঘনার পানি, ব্রহ্মপুত্রের পানি, এই তিস্তা এসে ব্রহ্মপুত্রতে যোগ হয়। এই পানিগুলি কিন্তু এই চাঁদপুরের ওই মেঘনা মোহনা দিয়ে চলে যায়। এখন এই পানির যদি একটা অংশ, পানির যদি আপনার 5 BCM মানে বিলিয়ন কিউবিক মিটার পানি যদি আপনি স্টোর করতে পারেন, সেই পানিটা আপনি ইউজ করবেন কখন? যখন জানুয়ারি টু মে বলা হয়। আমি মনে করি কি মার্চ এপ্রিল এই সময়টায়, যখন চৈত্র বৈশাখ, এই সময়টা সব শুষ্ক মৌসুমে সেখানে যদি আপনি কন্ট্রোল ওয়েতে ইউজ করেন এবং আপনি সেখানে ড্রিপ ইরিগেশনে যান, আপনি যদি ফসল আপনার ফ্লাড ইরিগেশন করলেন না, ঠিক আছে মঞ্জু ভাই, সলিউশন একেবারে সাবস্ট্যান্সিয়াল সলিউশন হবে, কিন্তু একবার ফুল সলিউশন হবে না কেন? আসলে একটা নদীতে যদি ভারত যেভাবে পানি আটকাই দেয়, এইভাবে তো একটা নদী বাঁচতে পারে না। ডালিয়া পয়েন্টে তো বাংলাদেশে একটা বাঁধ আছে তিস্তায়, কিন্তু সেখানে তো যেটি বলছেন যে শুষ্ক মৌসুমে বাঁধের ওপারেও কিন্তু চর পড়ে যায়, সেটা তো খুব কাজে লাগছে না। মানে কাজে লাগছে না কেন? এটাকে তো প্রবাহ নিশ্চিত না করে, মানে ভারতের সাথে সেই ন্যায্য হিস্সাটা আদায় না করে আমরা এই ধরনের পরিকল্পনার দিকে যাচ্ছি, সেটি কতটা যুক্তিযুক্ত, এটা যদি একটু মন্তব্য। আচ্ছা, যদি ধরেন বাংলাদেশ কিন্তু 55 ইয়ার্সে মাত্র একটা চুক্তি করছে, আর 2টা চুক্তি ফেনী নদী আর কুশিয়ারা, এটা মাইনর, অত্যন্ত মাইনর চুক্তি। একটা চুক্তি হলো গঙ্গা চুক্তি। গঙ্গার কিন্তু আরও যে চুক্তিগুলি ছিল, চুক্তি না, ট্রিটি না, ওগুলো ছিল এগ্রিমেন্ট, MU এই ধরনের। বর্তমানে যে গঙ্গার চুক্তিটা আছে, সেই চুক্তিটা কিন্তু পারফেক্টও চুক্তি না। এখানে এই চুক্তির ফলেও কিন্তু আমাদের কিন্তু এই সাউথ ওয়েস্টের নদীগুলি বাঁচে নাই। সুন্দরবনে কিন্তু এই হচ্ছে, লবণাক্ততা হচ্ছে। অর্থাৎ এই চুক্তিটাকে আপনার ইমপ্রুভ করতে হবে। ম্যাচ শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরে, 11 ডিসেম্বর শেষ হচ্ছে, কিন্তু সেটা কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে? আদৌ চুক্তি নবায়ন ভারত যদি না করে বা করবে কিনা সেটি নিয়ে একটু প্রশ্ন। ভারত তো এখানে নানাবিধ সিগন্যাল দিচ্ছে যে তারা এটা
করবে না। আরেকটা বিষয় হচ্ছে, যদি করেও এই চুক্তি দিয়ে আপনি কি করবেন? এই চুক্তিতে আপনি কী করবেন? এই চুক্তি তো 30 বছর ছিল, কিন্তু আপনার কি নদী বাড়ছে? আপনার কি গড়াই নদী বাড়ছে? আপনার কি মধুমতি বাড়ছে? আপনার কি হিস্টা বাড়ছে? আপনার কি সুন্দরবন বাড়ছে? বাঁচে নাই। এইখানে ভারতের সাথে আমাদের কঠিনভাবে হোক বা মানে ইন্টেলিজেন্ট ওয়েতে ডিপ্লোমেসি করতে হবে। কারণ শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে যে পানিগুলি আসে, পানি হলো নেপালি নদীর পানি, হিমালয়ের পানি, 75% পানি আপনার সেই ঘাগর নদী, আপনার গণ্ডক নদী, কোশি নদীর থেকে এই হিমবাহ গলা পানিগুলি আসে। আর শুষ্ক মৌসুমে তো আপনার বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার ফলে উপরে থেকে তো পানি আসে না। এই যে যমুনা টমুনা থেকে পানি কিন্তু গঙ্গায় আসেই হয় না, জমা হয় না। যার ফলে নেপালকে কিভাবে আমরা আরও ইনভলভ করতে পারি যাতে তারা ওইখান থেকে আরও বেশি পানি ছাড়ে। কিন্তু এরা আবার কী করছে, এইসব যে নেপাল থেকে যে পানি আসে সেখানে কিন্তু বাদ দিয়ে রাখছে ভারতকে নেপালের মধ্যে বাদ দিছে। সেই পানি দিয়ে তাদের ইরিগেশন করে, উত্তরপ্রদেশে ব্যাপক ইরিগেশন করে এবং নেপালও করে। সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি কিনা? আন্তর্জাতিক আইন আছে, কিন্তু সেটি বাংলাদেশ করলে তার সুবিধা অসুবিধাটা কি? আচ্ছা, প্রথমত আপনি কি আন্তর্জাতিক আইনে যে যাবেন, যে এই যে ইউএন কনভেনশন 1997-এর যেটা এই লেটেস্ট আপনি কি সাইন করছেন, র্যাটিফাই করছেন? এই যে আমরা বলি, আপনি এখানেও তো বলছি, এই যে গেল যে পরিবেশবাদিনী এই যে রিজওয়ানা, রাইট, তাকে আমরা কতবার বলছি আপনারা সাইন করেন। সেটা না করে সে ওই যে 93-2 একটা কনভেনশন সেটাকে সাইন করছে, সেটা ইউরোপিয়ান নদী টদীর সেটা কিন্তু অতটা শক্তিশালী না। 97-এরটা শক্তিশালী, তারা কিন্তু সাইন করে নাই, এই গভর্নমেন্টও এখনো সাইন করে নাই। সেই সুবিধাটা কি আমরা পাবো না? আপনি যে চুক্তি সাইন করেন নাই সেই চুক্তির সুবিধা আপনি কীভাবে পাবেন? ভারত তো এই চুক্তির প্রথমত বিরোধিতা করছে এই প্রথম থেকে। এখন আপনি যদি সাইন করেন তবু আপনার কিছুটা হয়, এই মানে রাটিফাই করেন, তাহলে আপনার কিছুটা আপনার সুযোগ সুবিধা পান, আইনি। আরো অনেকগুলো প্রসঙ্গ আছে, আমরা ছোট করে একটু অল্টার করতে চাই। মাসুদ ভাই, যে প্রশ্নটা আমি আগে করেছিলাম আপনি জবাব পাইনি, আপনি অন্যটা বলেছেন, যেটা হচ্ছে যে একেবারেই ভারতের কাছে, শিলিগুড়ি করিডোরের কাছে খুব সংবেদনশীল একটা স্পর্শকাতর এলাকা ভারতের জন্য, কৌশলগত। সেখানে চীন এই ধরনের একটা প্রজেক্ট করবে, বলা হচ্ছে যে চীনের এখানে ছদ্মবেশে সামরিক উপস্থিতি থাকবে, নানা রকম গোয়েন্দা পর্যবেক্ষণ ভারতের উপর থাকতে পারে। সে কারণে ভারত এটা নিয়ে এক ধরনের নাখোশ। তো এই জায়গাটুকুতে আসলে কি ধরনের প্রভাব? এটাই বিরাট সমস্যাটা হলো যে এক হলো ইন্ডিয়া এই চুক্তিটা আমাদের সাথে এখনো করতেছে না, করবে বলছিল। এখন তো কোনো বাধা দেখতেছি না, কারণ এখন যেহেতু বিজেপির সরকার তিস্তা প্রজেক্টের কথা বলছি, চীন যদি করে থাকে না, আমি বলতেছি যে তিস্তার যে চুক্তিটা, সেই চুক্তিটা ওয়েস্ট বেঙ্গলের বাধার জন্য, বিশেষ করে মমতা ব্যানার্জি বাধার জন্য হয় নাই। এখন তো ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা হইল বিজেপি সরকারের, হ্যাঁ, তো সেইখানে বাধা হওয়ার কথা না। এখন যদি ইচ্ছা না থাকে তাহলে কত বাধাই হইতে পারে, এক। আর দ্বিতীয় হইল যে যেহেতু ওনারা করবেন না, তো আমরা বিকল্প হিসেবে চেষ্টা করতেছি যে এখানে একটা প্রজেক্ট করা বা পরিকল্পনা করা, এবং সেই জায়গায় চাইনিজরা এখানে কারিগরি সহযোগিতা, আর্থিক সহযোগিতা তারা দিতে রাজি আছে। কিন্তু মুশকিলটা হলো যে এই এলাকাটা সিকিউরিটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি একটু স্পর্শকাতরতা আছে। কি স্পর্শকাতরতা? উত্তর পূর্বাঞ্চলের যে 7টা রাজ্য আছে ভারতের, তার সাথে ভারতের অবশিষ্ট অংশের এই ল্যান্ড যোগাযোগটা একটা শিলিগুড়ি করিডোর, একটা ন্যারো করিডোর দিয়ে যুক্ত। এটাকে বলে চিকেন নেক বা মুরগির গলা। তো এই মুরগির গলার মতো এই জায়গাটা যদি এখানে মানে ভুটান আছে, বাংলাদেশ আছে, চায়না আছে, চায়না যদি ওদের যেহেতু একটা রাইভারালি আছে সিকিউরিটিক্যালি, তারা যদি এটা বন্ধ করে দেয় তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে স্থলভাগ দিয়ে। সেই জন্যই তারা এইখানকার জায়গায় অনেক রকম সামরিক স্থাপনা এটা ওইটা করেছে ভারত। এবং ভারত এটাও মনে করে যে এটা যদি আমরা এখানে যদি লালমনিরহাটে একটা এয়ারবেস করি, কিংবা এখানে যদি এই তিস্তার প্রজেক্টটা নেওয়া হয় চাইনিজ অর্থায়নে, তো এটা একটা নর্মাল স্থাপনার চেয়ে তারা মনে করে যে এটার মধ্যে একটা সামরিক ভারত তো আগ্রহ দেখিয়েছিল, এটা ইমপ্লিকেশন আছে, এটা তারা মনে করতে পারে। এবং সেই জন্যই তারা ডিপ্লোম্যাটিক্যালি গোপনে এটার ব্যাপারে তাদের কনসার্নও আমাদের গভর্নমেন্টের জানাই বলে আমি ধারণা করি। এবং সেই সব কারণে কিন্তু এই জিওপলিটিক্যাল এই রাইভারালির কারণে কিন্তু আমাদের এই যে মাথা মারার প্রশ্ন, আমরা কিন্তু সেই জায়গায় ভিকটিম হয়ে আসি। তো এই জিনিসটাই হলো বড় সমস্যা। তো আমার ধারণা এইবার যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেলেন,
সেখানে সেই জন্যই তারা একটু কশাস অগ্রসর হচ্ছে। এবং সেক্ষেত্রে এই প্রজেক্টটা যদি তিস্তা প্রজেক্টটা যদি কোনো রকম প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমার ধারণা বাংলাদেশ সরকার চীনকে এককভাবে এই প্রজেক্ট করতে নাও দিতে পারে। এই প্রজেক্টটা বাংলাদেশ সরকারের নিজের প্রজেক্ট করে চীন এবং আদার পার্টনারদেরকে সঙ্গে নিয়ে আসার আমন্ত্রণ জানাইতে পারে, যাতে ইন্ডিয়ার ভেতরে এই নিয়ে কোনো কনসার্ন না থাকে। কিন্তু সমস্যাটা হলো এই ক্ষেত্রে আবার চায়না আসবে কিনা। এখন ফিজিবিলিটি স্টাডিটা পুরোটাই হয়তো চায়না এবং বাংলাদেশ গভর্নমেন্ট মিলেই করবে, কিন্তু যখন প্রজেক্ট আসবে তো একটা প্রজেক্টের মধ্যে তো নানা কম্পোনেন্ট থাকে। তো একটা কম্পোনেন্ট হয়তো জার্মানি দিল, কথার কথা নেদারল্যান্ডসকে দিল, তারা ইউএসএ আছে, ইউএসএ আর্মির অনেক দিল, বাংলা সরকার কিছু করলো, কিছু চায়না দিল। সেই জায়গাটায় হয়তো চায়না আসবে কিনা, কারণ চাইনিজরাও তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের তারপরে নিশ্চিত করে এই প্রকল্প যে বাস্তবায়ন হচ্ছে এটি বলা যাচ্ছে না, পর্যন্ত বলা যাচ্ছে এখনো বলা যাচ্ছে না, কারণ এটা ইটস এ জিওপলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক রাইভালরির কারণে এটা আমাদের দেশের মানুষ। ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা বলছি, আমরা জেনেছি যে তিস্তার উজানে যে গজলডোবা সেখানে বাদ দিয়েছে ভারত, পানি তো প্রত্যাহার করে নিচ্ছে, আরো 11,000 কোটি রুপি বরাদ্দ করেছে গত এই 22 তারিখে আমাদের বাজেটের আগে। তারা আগেই বরাদ্দ করেছে যে তিস্তাকে নিয়ে আবার তারা নিজস্ব একটা পরিকল্পনা, দুটো বড় বড় ক্যানেল করতে চায়, আরো করতে চায়। তো সেটি যদি করে, মানে পানি তো আরো বেশি ব্যবহার করবে ভারত, মানে আমাদের জন্য আসলে কি থাকবে সেক্ষেত্রে? আমাদের কূটনৈতিক প্রয়াস কি হতে পারে? আমরা কূটনৈতিক যে অবস্থা দেখছি তাতে ভারতের সাথে সেই জায়গাটা কি শুরু করা গেছে? এটা ভারত না, এটা করছে পশ্চিমবাংলা সরকার, কেন্দ্রীয় সরকার এটা করে নাই। যে সেচ প্রকল্প, তিস্তার যে সেচ প্রকল্প, এটাকে এক্সপ্যান্ড করার জন্য 11,000 কোটি রুপি তারাই করছে। এখন দুইটা ক্যানেল আছে, একটা আছে অ্যাকোয়াডাক্ট, ওই বাম দিকেরটা অ্যাকোয়াডাক্ট, আর একটা আছে মহানন্দ ক্যানেল, লিঙ্ক ক্যানেল। এখন তারা এর আপস্ট্রিমে আরও দুটো ক্যানেল করে তাদের যে 9 লক্ষ হেক্টর জমিতে তারা ইরিগেট করে আরও বাড়াতে চাচ্ছে। অর্থাৎ তাদের ইন্টেনশন আমার কাছে মনে হচ্ছে ভালো না, কারণ পানি তো এমনিই দেয় না। তারপর যদি আরও দুইটা করে, তারা তখন দেখাবে যে প্রায়র ইউজ, আমরা অলরেডি ইরিগেশন করতেছি, এখান থেকে পানি দেওয়া যাবে না, অলরেডি আমরা ইউজ করছি, পানি দেওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে ভারত অ্যাকচুয়ালি পানিকে জিওপলিটিক্যাল উইপেন হিসেবে ইউজ করে, যে বর্ষাকালে পানি বেশি কায়দা করে ছেড়ে দেয়, আবার গ্রীষ্মকালে মানে শুষ্ক মুষ্কে পানি আটকায় দেয়, যাতে বাংলাদেশ থাকে, এই মানে তাদের কাছে অনেকটা নতজানু থাকে। আপনি দেখবেন যে ট্রান্স বাউন্ডারি যে রিভার, আন্তঃসীমান্ত যে নদী 54টা বলা হয়, অ্যাকচুয়ালি নদী 100রও বেশি। সেখানে প্রত্যেকটা নদীর মাথায় উজানে তারা কিন্তু ওই বাঁধ দিছে, গ্রোইং করছে, পানি উঠাই নিয়ে গেছে, রাবার ড্যাম আছে, যার ফলে এখানে আমাদের একটা স্ট্যাঙ্গল হোল্ড করছে। আরেকটা কথা তারা প্রায় বলে যে শিলিগুড়ির ইসের কাছে যদি চাইনিজ ওয়ার্কাররা আসে, তারা কি কামান বন্দুক নিয়ে আসবে কিনা? ডেফিনেটলি নট। তারা তো মিসাইল নিয়ে এই কাজ করবে না, তারা আনবে ড্রেজার, এক্সকাভেটর ইত্যাদি। ভারতকে বলা দরকার যে তোমার এই শিলিগুড়ি চ্যানেল থেকে ঠিক নর্থে 90 মাইল নর্থে ডোকলাম বলে জায়গা আছে, যেটা এই ভুটানের জামফেরি ভ্যালিতে, ওইখানে তো একেবারে মানে সকল রাস্তা টাস্তা আছে, যে কোনো সময় তারা কিন্তু এখান থেকে নেমে আসতে পারে। হ্যাঁ, চীন। আচ্ছা, তো সেটাকে তারা ঠেকায় না কেন? তারা এইখানে মেইন জিনিসটা হচ্ছে যে আমরা যেন পানির জন্য হাহাকার করি, সরকারের উপরে সবসময় একটা চাপ থাকে। সেজন্য আমি যে কনসেপ্টের কথা সবসময় বলি যে পানির ব্যাপারে ভারত অবিশ্বস্ত বন্ধু, এই বিষয়টা মনে রাখতে হবে। আপনি যত কিছুই করেন না কেন, আপনি দাঁড়িয়ে পয়েন্টে যে ব্যারিজটা করছেন, এটাকে ইউজলেস করে ফেলাইছে, কিন্তু পানি না দিয়া একেবারে ইউজলেস করে ফেলছে। তারা তো 83-তে চুক্তি করছিল না এরশাদের আমলে, ওবায়দুল্লাহ খান এবং ওদের সেচ মন্ত্রী, পানি জল সম্পদ মন্ত্রী কি মাঝি, এরা করছে, কিন্তু সেই চুক্তি তো তারা মানে নাই। সেই চুক্তি 3 বছর পরে। ডক্টর মঞ্জুর, এই যে ভারত এই ধরনের আচরণ করছে বা চুক্তি মানছে না, সেক্ষেত্রে মানে কূটনৈতিক চ্যানেলটা কি হতে পারে, প্রয়াসটা কি হতে পারে? কেউ কেউ বলছেন যে বাংলাদেশের নদী কূটনীতি দরকার, মানে জল কূটনীতি একটা আলাদা কূটনীতি সেকশন থাকা দরকার, এই প্রস্তাবটাও আসছে। এটা মতামত চাইবো মাসুদ করিম ভাই আপনার কাছে, কিন্তু যাচ্ছি বিরতিতে। দর্শক, যাচ্ছি বিরতিতে, আমাদের সাথে থাকবেন। দিচ্ছে না, কিন্তু উপায় কি? দিবেও না, কি করবেন? আমি ওদেরকে ভারতে পানির ব্যাপারে অনেক স্টাডি করে দেখছি, তাদের উপরে বিশ্বাস করা যাবে না। দিবে, আবার কতদিন পরে দিবে না। আপনার যে গঙ্গায় তো 52% ক্ষেত্রে ঠিকমতো পানি দেয় না। সেটাই। আর একটা বিষয় হচ্ছে যে
আপনি এত বড় করলেন, ভারতের তিস্তার পানির উপর নির্ভর করে লাস্টলি আটকাই দিল। যেমন আপনার এই সিন্ধু জেনাব, না, কিন্তু আপনাকে তো চ্যানেল তৈরি করতে হবে, উদ্যোগ নিতে হবে, তো আপনার সাথে তো তার চাপ, প্রথমত আপনি আন্তর্জাতিক আদালত চাপ তৈরি করেন, আদালতে যান, দ্বিপাক্ষিক আদালতে পরামর্শ- যাওয়া মানে হচ্ছে আদালতে যাওয়া মানে হচ্ছে আপনি আটকা যাবে, আটকা নদীর যাবে। ব্যাপারে আদালতে সাধারণত যায় না লোকে, যায় না কেন, আটকা যাবে, দীর্ঘমেয়াদী একটা অবস্থা, দীর্ঘমেয়াদী আটকায়। সেটাও আছে। আপনি আদালতে যাইতে দিতে পারতেছেন না। আপনি তো আদালতে যাইতেই পারতেছেন না, আপনি তো যাইতে চুক্তি পারবেন না। ওইটাই সাইন করেন না, ভয়তে করেন না। জি, স্ট্যান্ড বাই। হ্যাঁ, আমরা কিন্তু অনেক আর একটু অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। রেডি? মাসুদ করিম, দর্শক, আমরা ছিলাম মোহনার সাথে, ছিলাম ভিন্ন মাত্রার আলোচনায়। বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মাসুদ করিম, আপনার কাছে আসতে চাই, যে আলোচনাটি চলছে যে ভারতের সাথে বাংলাদেশের যে অভিন্ন নদী 54টা না, যেটি মঞ্জু ভাই বললেন যে 100টিরও বেশি, প্রত্যেকটা নদীর সামনে তারা বাদ দিয়ে রেখেছে, জল প্রত্যাহার করছে। বাংলাদেশ শুকিয়ে যাচ্ছে দিনে দিন, কিন্তু বাংলাদেশ থেকে ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে কূটনৈতিক চ্যানেল বা সম্পর্ক স্থাপন করে বা বাইরে থেকে কোনো চাপ তৈরি করে অথবা আন্তর্জাতিক আদালতে গিয়ে এই সংকটের সমাধানের কোনো পথ আছে কিনা, এটির উপায়টা কি হতে পারে? এটা হইলো যে একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। এখানে আমাদের একটা দুই দেশের সম্পর্ক একেবারে 71 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু, এবং সম্পর্কটা তখন যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে? যে সম্পর্কটা সাস্টেনেবল করতে হলে ইচ আদার যে কনসার্ন সেগুলো অ্যাড্রেস করা দরকার ছিল। যেমন ওনাদের একটাই কনসার্ন, সেটা হলো সিকিউরিটি, অর্থাৎ নর্থ ইস্টের কোনো রকম যে তাদের যে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলি আমাদের এখানে যাতে আশ্রয় প্রশ্রয় না পায়, সেই জায়গাটায় শেখ হাসিনা খুব উদারভাবে হেল্প করেছে। কিন্তু এখন আমাদের একটা সবচেয়ে বড় কনসার্ন কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শেয়ারিং, এই যে রিভার রিসোর্সের শেয়ারিং, সেই জায়গাটায় ইন্ডিয়া থেকে আমরা খুব বেশি সহযোগিতা পাই না। গ্যাঞ্জেজের একটা চুক্তি ওনারা করেছিলেন, আর কোনো চুক্তিই হয় না 54টা নদীর মধ্যে। এমনকি আমরা মাঝে মাঝে বলেছিলাম যে অভিন্ন সব কয়টা নদীর একটা আমব্রেলা এগ্রিমেন্ট করেন, মানে এইসব আলোচনায় আগ্রহী নেই। দেখা যাচ্ছে যে আমাদের যেটা কনসার্ন সেই ব্যাপারে ভারত রিল্যাক্টেড। এই কারণেই দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে ভারত বিরোধিতা, ক্ষোভ এইটা বেড়ে যাচ্ছে, যেটা 71-এ ছিল না। তো আমি মনে করি আমাদের কূটনৈতিক প্রয়াসের কোনো ঘাটতি আছে কিনা বা দক্ষতার কোনো ঘাটতি আছে কিনা, এটা আমি মনে করি যে এখন দেখেন এটাতে কূটনীতি তো কাজ করতেছে না। মানে 17 বছর শেখ হাসিনার সাথে, সরকারের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই সময়টাতেও কেন এই চুক্তিগুলো হলো না? হ্যাঁ, শেখ হাসিনার সময় তো তিস্তার চুক্তিটা হলো না, যদি গ্যাঞ্জিদারটা হয়েছিল। আমি যেটা মনে করি যে এটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে ওনাদের সঙ্গে পলিটিক্যালি বসা, এটা কূটনীতি দিয়ে যে খুব বেশি আগানো যাবে তা নয়। হাই লেভেল পলিটিশিয়ানরা যদি সদিচ্ছা না দেখায়, আদারওয়াইজ আমরা যদি ইন্টারন্যাশনাল কোর্টে যাই সেটা আমরা যেতে পারবো, কিন্তু সেই জায়গায় ওনারা যদি রাজি না হয় কোর্টে যাইতে, এবং অনেক কনভেনশন ওনারা রেটিফাই করে নাই, তো রেটিফাই না বাংলাদেশে তো করে নাই, বাংলাদেশেও করে নাই, ইন্ডিয়াতেও করে নাই। তো সেক্ষেত্রে এগুলি যাওয়া ডিফিকাল্টিজ আছে। যদিও আমরা সমুদ্র সীমাটা ইন্টারন্যাশনাল করতে, কারণ বোথ পার্টি এগ্রি ছিল, সেটার অন্য ডাইমেনশন। এটার মধ্যে বোথ পার্টি এগ্রি নাই, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে। আমি মনে করি যে এটা রাজনৈতিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সাথে আমরা এই যে জলের ভাগ নিতে পারি, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে কি সেটা সম্ভব, নাকি এক ধরনের চাপ তৈরি করবার ভিন্ন রীতি বা পদ্ধতি নেওয়া যেতে পারে? আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু আমরা সিকিউরিটির ক্ষেত্রে তাদেরকে হেল্প করতেছি, সুতরাং আমাদের কনসার্ন যদি ওনারা অ্যাড্রেস না করে, এবং এটা ইন্টারন্যাশনাল এবং জেনারেল কনভেনশন অনুযায়ী শেয়ার্ড রিসোর্সের সবাই ভাগ পাবে, সেই জায়গায় যদি তারা সহযোগিতা না করে, তাহলে সেটা যে সম্পর্কের জন্য উন্নতির জন্য সহায়ক নয়, সেই মেসেজটাও তাদেরকে দেওয়া দরকার। জি, মঞ্জু ভাই যোগ করবেন কিনা? মানে আমি একটু যোগ করতে চাচ্ছি। এখানে দেখেন, আমাদের যে পানি কূটনীতি বা জল কূটনীতি, এটা খুবই দুর্বল। আমাদের যে জয়েন্ট রিভার কমিশন করা হয়েছে, এটা একটা বৈঠক ভিত্তিক সংগঠন বা অর্গানাইজেশন, বৈঠক হয়, মানে চা বিস্কিট খায়, তারা চা বিস্কিটও খায়, বৈঠক হয়। এখানে দরকার হচ্ছে যে আপনার একটা ডেডিকেটেড একটা সেল করা দরকার, হয় জাতীয় নদী রক্ষা কমিশনের আওতাধীন অথবা ফরেন মিনিস্টার আওতাধীন। সেখানে হাইড্রোলজিস্ট থাকবে, ইকোলজিস্ট থাকবে, রিভার সায়েন্টিস্ট থাকবে, আপনার ইন্টারন্যাশনাল রিভার আইনের এক্সপার্টরা থাকবে। সবাই মিলে
আপনার সব যুক্তি বাইর করতে হবে। যেমন ধরেন যে ক্যালকাটা বন্দর, প্রথমত ফারাক্কা বাঁধের আর দরকার নেই, ইট ইজ ইউজলেস। আমি বলি এই কারণে যে পানিটা নেয়, যে পানিটা তারা নিচ্ছে কলকাতা বন্দরের জন্য, সেখানে তো কলকাতা বন্দরকে তারা রক্ষা করতে পারে নাই। সেখানে প্রতি বছর 500-700 কোটি টাকা ড্রেজিং করতে হয়, মেনটেন্যান্স ড্রেজিং, এবং আরও 300 কোটি টাকা এই বছর এই করছে, আয় হয় 500 কোটি টাকা। মানে বাঁধের কারণে সেখানে পলি পড়ছে, বাঁধের কারণে না, পলি এমনিই পড়তেছে। এই নদীর ডাউন স্ট্রিমে যে হলদিয়া, দ্যাটস দি মেইন রিভার পোর্ট। আমরা যেমন নৌ প্রোটোকল করছি, 10টা প্রোটোকলের মধ্যে একটা দিচ্ছে কলকাতা বন্দর। আমাদের কলকাতা বন্দর দেওয়ার কোনো জাস্টিফিকেশন নাই, আমাদের পোর্ট অফ কল হবে হলদিয়া। আর একটা বিষয়, তাদেরকে বোঝানো যে বিহারে যে বন্যা হয়, পশ্চিমবাংলায় যে বন্যা হয়, 20 ফিট তলদেশ উঠে গেছে। আমরা কি পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশের যারা এনভায়রনমেন্টালিস্ট আছে তাদেরকে নিয়ে আমরা কোনো সেমিনার করছি? আমরা তো সেমিনার করি, ওইখানে তো আন্দোলন হচ্ছে যে এই বাঁধটার আর কোনো প্রয়োজন নাই, এখানে পানি হয়ে যাচ্ছে। তাদেরও যদি উপকার হইতো বলতাম যে হ্যাঁ তাদের উপকার হচ্ছে, তাদেরও উপকার হচ্ছে না, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। তার মানে নদী কূটনীতির একটা দরকার আছে, নদী কূটনীতির দরকার আছে। কারণ আপনি দেখেন এই যে অ্যাডমিরাল খুরশিদ সাহেব ছিলেন ফরেন মিনিস্ট্রিতে, সে কিন্তু এক্সপার্ট ছিলেন এই নদী, এই যে ম্যারিন আইনে এক্সপার্ট ছিলেন। আমাদের সমুদ্র সীমার ক্ষেত্রে তার ভালো ওইখানে ভূমিকা ছিল। নদীর বিষয়েও একদল কূটনীতিক, হাইড্রোলজিস্ট, ইকোলজিস্ট, আইন বিশেষজ্ঞ নিয়ে একটা শক্ত একটা দল করা দরকার, মানে এবং আর ওই যে জেআরসিকে আরও বেশি শক্তিশালী করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে মাল্টি পার্টি সে যাওয়া দরকার ছিল। যেমন ধরেন এই সুযোগটা আমরা মনে হয় ইউজ করতে পারতাম, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন চায়না গেলেন, এই এখন কিন্তু চায়না ব্রহ্মপুত্র নদীর উপরে এই অরুণাচল আর তিবেতের বর্ডারে গ্রেট বেন্ড বলে একটা জায়গা আছে, সেইখানে তারা একটা বিদ্যুৎ প্রকল্প করছে। সেটা হচ্ছে 60,000 মেগাওয়াট থেকে 70,000 মেগাওয়াট। আমাদের 18,000 মেগাওয়াট হচ্ছে ইনস্টল পাওয়ার, হিউজ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। ওই নদীটার নাম হচ্ছে ইয়ারলুং শ্যাংপো, এই চায়নায়। এখন ভারত সেখানে দিচ্ছে, মানে নানাবিধ কথা বলছে যে আমাদের এখানে পানি কম আসবে, বা ফ্লো রেজিম চেঞ্জ হয়ে যাবে, কম বেশি আসবে, তারপরে যদি ড্যাম বাস্ট হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু বাংলাদেশের উপর ইম্প্যাক্ট আছে। এই যে পানিটা ফ্লো রেজিম যদি চেঞ্জ হয় ব্রহ্মপুত্রের, বাংলাদেশের টোটাল পানি যে আসে সারা বছর তার 55% পানি আসে হলো ব্রহ্মপুত্র দিয়ে। সুতরাং তিস্তা তো গুরুত্বপূর্ণ আছেই, কিন্তু ব্রহ্মপুত্র আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই ইসের যে ব্রহ্মপুত্র পানি তারা সে নিয়ে, চীনও এখানে প্রত্যাহার করছে, ভারত তো করছেই। ভারত ব্রহ্মপুত্র পানি প্রত্যাহার করতে পারতেছে না। ব্রহ্মপুত্র এত পানি আর প্রত্যাহার করে তারা কোথায় নেবে? তারা চাচ্ছিল যে একেবারে পশ্চিম বাংলা দিয়ে বিহার টিয়ার হয়ে ওদিকে নিয়ে যাবে, সেটাও কিন্তু তাদের প্ল্যানিংয়ে আছে, আমরা যদি চায়নাকে বলতাম এই নিয়ে, এই ব্রহ্মপুত্র নদী নিয়ে কথা বলতাম, তাহলে হয়তো কি মাল্টি পার্টি একটা ওয়াটার ডিপ্লোমেসির ইনিশিয়েশন হতে পারত। তাহলে আমাদের ওই নেপালকেও ইনক্লুড করতে পারতাম। নেপালকে ইনক্লুড করা দরকার, কারণ আমাদের গঙ্গা চুক্তির জন্য, গঙ্গার পানি অগমেন্টেশনের জন্য নেপাল, তাহলে সে ধরনের কূটনৈতিক প্রয়াস বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নিতে পারে যে চীন, নেপাল, ভারত, বাংলাদেশ মিলিয়ে এই সংগঠন, ভারত সেটা মানতে চাইবে না। স্যারের এই জায়গাটার সঙ্গে আমি একটা জিনিস একটু যোগ করতে চাচ্ছি। আমার মনে আছে আমি গিয়েছিলাম 14 বছর আগে, টিপাই মুখে যে প্রজেক্টটা নিয়েছিল ইন্ডিয়া, এটা শেষ পর্যন্ত তারা করতে পারে নাই। তো সেই প্রজেক্টটা আমাদের দেখতে নিয়ে গিয়েছিল যে ওনারা কিছু করে নাই। ওখানে তখন কিন্তু বাংলাদেশে এই প্রজেক্টের বিরুদ্ধে, এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টের বিরুদ্ধে প্রচুর আন্দোলন হয়েছে, কিন্তু ওইসব আন্দোলন কোনোটাই কাজে লাগে না ইন্ডিয়ায়। ওখানকার লোকাল লোকেরা সেই আন্দোলনে যুক্ত হওয়ার কারণে এই প্রজেক্টটা বন্ধ হয়েছে আমাদের। যেটা আমি বলতেছি এই কারণে যে এই নদীগুলি কিন্তু ওই যে রাজ্যগুলি আছে, যেমন এই বিহারে অনেক বেশি পানি প্রত্যাহার করতেছে, যে কারণে ওয়েস্ট বেঙ্গল পাচ্ছে না, উত্তরপ্রদেশ আরো নিচ্ছে, মানে প্রদেশে কিন্তু সমস্যা আছে। সুতরাং এটা আপনি যেটা বললেন যে কম্প্রিহেন্সিভ একটা সমাধান, বা এটা বেসিন ওয়াইজ সমাধান, সেই জায়গায় আমার মনে হয় এই মানুষকে ইনভলভ করা দরকার, সব দেশের এবং নদী তীরের মানুষদেরকেও এখানে ইনভলভ করা দরকার, যাতে টেকনিক্যালি। আমি টিপাই মুখে একটু একটা করি, টিপাই মুখের যে তারা বিদ্যুৎ উৎপাদন করার কথা বলছিল 1400 মেগাওয়াট খুব সম্ভব,
তুই-ভাই নদী আর বরাক নদীর ইসে। Right, আমি সেখানে তো গেছিলাম। তুই-ভাই নদী, বরাক নদী একটা লম্বা নদী। বরাক নদী আসে কিন্তু বাংলাদেশে ঢুকছে, ওখানে সুরমা এবং কুশিয়ারা, হ্যাঁ সিলেটে ঢুকছে। এইখানে আমরা স্টাডি করে দেখছি সেই সময় ভারত একটা গেম খেলছে যে আমরা টিপাই মুখ বাদ করতেছি, তাহলে তোমরা এটা করো। সেই সময় তো আপনার এই নানাবিধ চাপ সৃষ্টি করছে, বাংলাদেশের মধ্যে বিশাল আন্দোলন হলো। কিন্তু ওইখানে বিদ্যুৎ উৎপাদন করে তাদের এই বিদ্যুৎ বেচবে কোথায় তারা? চারিদিকে জঙ্গল, চারিদিকে পাহাড়, এখানে কোনো কনজামশন করা নাই। আর ইলেকট্রিসিটি হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন কমোডিটি, ওটা তো বন্ধ রাখা যায় না, রাইট? এবং তারা কিন্তু এই যে 20 বছর হয়ে গেছে তারা কিন্তু এখানে করে নাই। কিন্তু এটা একটা, আমার কাছে মনে হয় একটা ধোঁকা দেওয়া হয়েছে যে আমরা এটা করব, তুমি আমাদেরকে এই ছাড় দাও, ঠিক আছে আমি করলাম না। এরকম নানাবিধ কাজকর্ম লোকালরা এটা খুব লোকালরা বিরোধিতা করছে। এবং এই যে আন্তঃনদী যে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু ইন্ডিয়ার ইন্টারনাল এর কারণে, এবং এটা অর্থায়নের জন্য তারা যখন আপত্তি জানালো এলডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছে, সেখানে কিন্তু আমাদের আপত্তি ছিল। ছোট করে আমরা আলোচনার শেষের দিকে একটু আসতে চাই যে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর আছে, সেই করিডোর বাংলাদেশে যুক্ত করার কথা আলোচনাটা হয়েছে, যে সেখানে বাংলাদেশ একেবারে কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত আসবে, ইকোনমিক একটা তৈরি হবে। এটি আসলে মানে কতদিন নাগাদ হতে পারে, বা আদৌ কি এটা কোনো করিডোর তৈরি করার কিছু না, এটা তৈরি হয়ে আছে, সেটা আমরা শুরু করলেই হলো। এখানে কিন্তু নতুন করে একটা রাস্তা করা হবে তা নয়। এটা হলো যে বঙ্গোপসাগর থেকে আমাদের এই পণ্য বা চাইনিজ পণ্য ওইটা ওইখানকে চাকতাই ওর ইয়াঙ্গুন পোর্ট পর্যন্ত যাবে, সেখান থেকে কুনমিং পর্যন্ত রোড আছে ইউনান প্রদেশে, সেটা ওপেন করবে। এখন রাজি হইতে হবে মিয়ানমারকে রাজি করানোর দায়িত্ব চায়নার, বিকজ চায়নার সাথে তাদের সম্পর্ক। কিন্তু মিয়ানমারে তো আসলে কোনো কেন্দ্রীয় সরকার নাই, সেখানে 60% বিদ্রোহীদের দখলে আছে। এই পরিস্থিতিতে কিভাবে আমরা এই জায়গাটা আমরা পরিহার করি, কারণ এই যে জায়গাটা দিয়ে এই যে আমাদের সাথে সীমান্তের যে জায়গাটা, সেই জায়গাটা তো ওদের দখলে, বিদ্রোহীদের দখলে। কিন্তু আমরা তো যাচ্ছি সমুদ্র পথে, সমুদ্র পথে তো কোনো বিদ্রোহী নাই। সমুদ্র পথে আমরা ইয়াঙ্গুন বন্দর চলে গেলে, ইয়াঙ্গুন তো ওখান থেকে তো সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণ আছে। আর দ্বিতীয় কথা হলো যে সড়কপথের কথাটাও বলেছে তো, সড়ক পথ তো ইয়াঙ্গুন থেকে বা অন্যান্য পোর্ট থেকে। আর দ্বিতীয় কথা হলো যে আরাকান আর্মি বা যতগুলি বিদ্রোহ গোষ্ঠী আছে বার্মার, প্রত্যেকটা বিদ্রোহী গোষ্ঠীর সাথেও চীনের সম্পর্ক আছে, ওদের সামরিক জান্তার সাথে সম্পর্ক। সুতরাং চীনের এখানে কন্ট্রোল আছে, এবং চাইনিজরা যে রোডগুলি করিডোরগুলি বিভিন্ন দিকে করতেছে, এটা একটা আমার মনে হচ্ছে ব্রাঞ্চ। কারণ আমি যখন সিনজিয়ান প্রভিন্সে গেলাম, সেখান থেকে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত তারা রোড তৈরি করছে। তো তারা একটা কানেক্টিভিটিকে হাব করছে চায়নাকে সেন্টার করে। তো এই জায়গায় এটা করতে চাচ্ছে, এটা আমার মনে হয় এটা পজিটিভ এই অর্থে যে আমরা একটা ইস্ট এশিয়ান হরাইজনকে আমরা উন্মুক্ত, কিন্তু সেই দেশগুলোর মধ্যে একটিমাত্র ভ্রাতৃত্বের সম্পর্ক বা রাজনৈতিক সুন্দর পরিবেশ তো থাকতে হবে। মিয়ানমারের সঙ্গে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর কিন্তু চালু হয়নি, হয়েছে অনেক আগে, কিন্তু এটা কার্যকর নয় যতটা আমরা খবর জেনেছি এই সংকটের কারণে। এখানে আমি অ্যাড করতে চাচ্ছি যে প্রথমে যেটা ছিল যে বেল্ট অ্যান্ড রোডের তাদের যে প্ল্যান ছিল, বিআরআই, হ্যাঁ সেই ইনিশিয়েটিভটা ছিল, সেখানে কিন্তু ভারতকেও তারা অ্যাড করছিল নর্থ ইস্টকে নিয়ে, কিন্তু ভারতে সেটা করছিল এই যে বিসিএমআই, বিমস্টেক না বিসিএমআই, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, এখন এটা ভারত আগ্রহ ছিল। এই জায়গায় যেটা হচ্ছে যে এই কুনমিং, চায়নার যে কুনমিং থেকে একটা করিডোর, একটা এক্সপ্রেসওয়ে, রেলওয়ে এক্সপ্রেসওয়ে আচ্ছা, সেটা তারা মান্ডালয় হয়ে চিয়াকফু বলে একটা পোর্ট করছে, চিয়াকফু। এই চিয়াকফু কিন্তু বঙ্গোপসাগরের একটা পোর্ট, সেখানে কিন্তু তারা তেল তারা কিন্তু এখান থেকে করে, প্রায় চায়নার 7% তেল কিন্তু চিয়াকফু দেওয়া যায়। অর্থাৎ আমরা যদি এটা যোগ করতে পারি, তাহলে কিন্তু চিয়াকফু পোর্টও আমাদের কানেক্টিভিটিটা তৈরি করা জরুরি। জি, সেটি আমরা দেখতে চাই ভবিষ্যতে যেন সেটি বাস্তবিত হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আর সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকালে ভালো থাকুন, শুভরাত্রি।